ইচ্ছে পূরণের তরফ থেকে আমি অয়ন পাত্র। আজকে 11-এর একটা স্পেশাল টপিক পড়াবো। সত্যি বলতে লকডাউনের সময় কোনো চ্যাপ্টার ধরে ধরে পড়ানো তো সম্ভব নয়, তাই আমরা কোনো কোনো চ্যাপ্টারের কোনো স্পেশাল যে টপিকগুলো আছে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেইগুলোর দিকে আমরা নজর দেব। তো আমাদের প্রথম চ্যাপ্টারে দিয়ে শুরু করব। ফার্স্ট চ্যাপ্টার ডাইমেনশন অ্যানালিসিস থেকে ত্রুটির পরিমাপ বা ত্রুটি কী করে পরিমাপ করতে হয় বা এরর ইন মেজারমেন্ট। যেমনটা বললাম যে কোনো চ্যাপ্টার তখন ধরে ধরে পড়ানো সম্ভব নয় এইভাবে, তো আমরা প্রথম চ্যাপ্টারের যে স্পেশাল ইম্পর্টেন্ট যে টপিকটা আর কি, যেটা থেকে একটু বেশি কোশ্চেন আসে বা যেটা শিখে রাখা একটু বেশি জরুরি, তো সেই এরর ইন মেজারমেন্টটা আজকে আমরা পড়ব। তো এরর ইন মেজারমেন্ট মানে প্রত্যেকটা মেজারমেন্টেই আমরা কিছু ত্রুটি পাবো, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই যখনই আমরা কোনো একটা মেজার করতে যাবো, কোনো একটা কোয়ান্টিটি বা কোনো একটা রাশি যখন আমরা মেজার করতে যাবো, তখন সেখানে কিছু ত্রুটি থেকেই যাবে। ত্রুটিবিহীন মেজারমেন্ট বাস্তবে সম্ভব নয়, অর্থাৎ প্রত্যেকটা পরিমাপে কিছু না কিছু ত্রুটি থাকবেই। তো আমরা আজকে দেখবো যে সেই ত্রুটিগুলো কিরকম ভাবে আসে এবং সেই ত্রুটির গণনা কিভাবে করতে হয়। তো যেমন বললাম যে ত্রুটি মেনলি দুই প্রকার, একটা পদ্ধতিগত ত্রুটি, একটা অবিন্যস্ত ত্রুটি। পদ্ধতিগত ত্রুটি মানে হচ্ছে সিস্টেমেটিক এরর আর একটা র্যান্ডম এরর। তো আমরা ফার্স্টে এই পদ্ধতিগত ত্রুটি সম্বন্ধে একটু পড়বো। পদ্ধতিগত ত্রুটিগুলো হচ্ছে এমন ত্রুটি, এইগুলোকে সাধারণত আমরা কোনো না কোনো প্রকারে কমাতে পারি বা এই ত্রুটিগুলোকে আমরা এড়িয়ে চলতে পারি। আর অবিন্যস্ত ত্রুটি বা র্যান্ডম এরর গুলোকে কোনোভাবেই কমানো যায় না। আমি ওটা একটু পরে আসছি, আগে আমরা একটু এইটা নিয়ে আলোচনা করে ফেলি। তো এই পদ্ধতিগত ত্রুটির আন্ডারে দুই প্রকার ত্রুটি পড়ছে, একটা ব্যক্তিগত ত্রুটি বা পার্সোনাল এরর, একটা যান্ত্রিক ত্রুটি বা ইনস্ট্রুমেন্টাল এরর। যেমন নাম সাজেস্ট করছে তার মানে সেটাই। ব্যক্তিগত ত্রুটি মানে যে পরিমাপ করছে সে তার পরিমাপ করার সময় যে সমস্ত ত্রুটিগুলো করে সেগুলো ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটির একটা উদাহরণ হচ্ছে প্যারালাক্স বা চোখের লম্বন ভুল। তো সেই চোখের লম্বন ভুল কি সেটা আমি একটু পরে ছবিকে দেখাচ্ছি। আর এক রকমের ত্রুটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি, সেটাও পদ্ধতিগত ত্রুটির মধ্যেই পড়ে। যান্ত্রিক ত্রুটি মানে হচ্ছে যেমন নাম সাজেস্ট করছে যন্ত্রটার কিছু ত্রুটি থাকতে পারে, যে যন্ত্র দিয়ে আমরা পরিমাপ করছি তার কিছু ত্রুটি থাকতে পারে। যেমন ধরা যাক আমরা যে স্কেল দিয়ে কোনো একটা বস্তুর মেজারমেন্ট করি বা আকার মাপি, সেই স্কেলটার ত্রুটি থাকতে পারে, অর্থাৎ সেই স্কেলটার কোনো রকম ভাবে ফরমেশনে বা তৈরি করতে গিয়ে কোনো সমস্যা হতে পারে। বা আমরা জানি যে আমরা যে ধাতব স্কেলগুলো ব্যবহার করি সেই ধাতব স্কেলগুলো টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে তাদের সাইজ চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে যেতে পারে। তার কারণে একটা 1 মিটারের স্কেল সাপোজ টেম্পারেচার বাড়ার জন্য কিছু আকারে বেড়ে গেল, অর্থাৎ সেই ক্ষেত্রে সেই স্কেলটার 1 মিটার সাজেস্ট করবে না। তো সেই রকম কিছু ত্রুটিগুলো থাকলে সেটা আমরা বলবো যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি এড়ানোর মেন একটা উপায় হচ্ছে ঠিকঠাক যন্ত্র ব্যবহার করা, আর ব্যক্তিগত ত্রুটির এড়ানোর মেন উপায় হচ্ছে সতর্কতাভাবে বা সতর্কতামূলকভাবে কোনো একটা পরীক্ষা করা। সো আমরা এখন দেখবো যে এই ব্যক্তিগত ত্রুটি যে উদাহরণ দিলাম একটা প্যারালাক্স, সেই প্যারালাক্স কি জিনিস বা লম্বন ভুল কি জিনিস। তো যান্ত্রিক ত্রুটি বা ইনস্ট্রুমেন্টাল এরর গুলো যেমনটা বললাম যে ইনস্ট্রুমেন্টাল এররে ইনস্ট্রুমেন্ট একটু ভুলভাল থাকে বা একটু সমস্যাকর থাকে বা ইনস্ট্রুমেন্টের কিছু এরর থেকে যায় বা ত্রুটি থেকে যায়। কিন্তু ব্যক্তিগত ত্রুটিতে বা পার্সোনাল এররে মানুষের কিছু যে পরিমাপ করছে তো তার কিছু ত্রুটি থাকে। এই সমস্ত ত্রুটিগুলো সাধারণত হয় অজ্ঞানতার কারণে এবং অসাবধানতার কারণে। তো সেরকম একটা ত্রুটি হচ্ছে প্যারালাক্স বা লম্বন ভুল। এই লম্বন ভুলের ত্রুটিটা কিরকম, এটা খুব কমন একটা ত্রুটি। সাপোজ এটা একটা রড, এই রডটার আমাকে আকার মাপতে হবে বা দৈর্ঘ্য মাপতে হবে। অবভিয়াসলি আমরা একটা স্কেল দিয়ে মাপবো এই দৈর্ঘ্যটা, এটা একটা স্কেল। এখন আমি যদি লম্বালম্বি ভাবে যদি দেখি, অর্থাৎ এইখানে যদি আমার চোখ থাকে, যদি এখানে যদি আমার আই থাকে, তাহলে এখানে আমার আই থাকলে আমি দেখব যে এই রডটার লেন্থ 4.5 সেন্টিমিটার। তার কারণ এই জায়গা থেকে একটা আলো এই ধারটাকে টাচ করে আমাদের চোখে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই রডটার দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার। এখন মনে করা যাক যে আমি আমার চোখটাকে একটু আলাদা অ্যাঙ্গেলে রাখলাম বা আলাদা কোণে রাখলাম,
সাপোজ আমাদের চোখটা এখন এখানে না রেখে আমি রাখলাম এইখানে। সাপোজ আমাদের চোখটা এখন এখানে আছে, এখানে আর নেই চোখটা, অর্থাৎ আমি একটু এরকম ক্যারাচে ভাবে দেখছি। একটু ক্যারাচে ভাবে দেখলে বা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখলে কি হবে, তখন যে আলোটা আসবে সেই আলোটা এখান থেকে আসবে, অর্থাৎ তখন এখান থেকে বা এই দাগটা থেকে আলোটা এই প্রান্তটাকে টাচ করে আমার চোখে আসবে। অবভিয়াসলি তখন আমি দেখতে পাবো যে এই রডটার লেন্থ একটু কমে গেছে, এখানে হয়েছে। সাপোজ এটার পার্ট 4.3 সেন্টিমিটার। তাহলে জাস্ট আমাদের দৃষ্টিভঙ্গির বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য বা বিভিন্ন কোণের জন্য বা দৃষ্টিকোণের পার্থক্যের জন্য আমাদের এই পার্টটার একটা চেঞ্জ এসছে। আগে দেখলাম 4.5 সেন্টিমিটার, এখন দেখলাম 4.3 সেন্টিমিটার। একইভাবে আমি আমার চোখটাকে এখানে না রেখে এখানেও রাখতে পারতাম, এই দিকে। তো এই দিকে যদি আমার চোখটা রাখি তাহলে কি হবে, সেই ক্ষেত্রে যে আলোটা এই রডের প্রান্তবিন্দুটাকে টাচ করে আমার চোখে আসবে সেটা হচ্ছে সাপোজ এখান থেকে, অর্থাৎ এই দাগটা থেকে এই রডের প্রান্তবিন্দুকে টাচ করে আমার চোখে একটা আলো আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের চোখে যে পরিমাপের মানটা ধরা দেবে সেটা হলো এই দাগটার করসপন্ডিং পার্ট। এই পার্টটা ধরা যাক তাহলে 5, 6, 7, 8, 9, 4.9 সেন্টিমিটার। অর্থাৎ এখন প্রকৃত পার্টের থেকে আমাদের মেজার্ড যে রিডিংটা সেই রিডিংটা একটু বেড়ে গেল। তার মানে আমরা শিওর এটা বুঝতেই পারছি যে আমাদের জাস্ট দৃষ্টিকোণের পার্থক্যের জন্য আমাদের মেজারমেন্টের কিছু ত্রুটি আসতে পারে বা কিছু এরর ঢুকে যেতে পারে। তো অবভিয়াসলি আমাদের লম্বন ভুল বা প্যারালাক্স এরর কমানোর মেন উপায় একটাই, যে লম্বালম্বিভাবে পার্ট দেখা। লম্বালম্বিভাবে পার্ট দেখলে সেই পার্টটা ট্রু ঠিকঠাক পার্ট। এখন প্যারালাক্সের আর একটা উদাহরণ আমরা দিতে পারি, কিরকম না, সাপোজ আমরা কোনো একটা বিন্দুতে এটা দেখলাম দু চোখ দিয়ে। এবার কি করলাম, আমরা আমাদের একটা চোখ বন্ধ করে যদি দেখি ওই বিন্দুটাকে, তাহলে দেখতে পাবো যেন ওই বিন্দুটা একটু সরে গেছে ডান দিক কিংবা বাম দিকে। কি করলাম, তাহলে আরো বলি ব্যাপারটা। আমরা একটা কোনো একটা পয়েন্টকে দু চোখ দিয়ে দেখলাম বা নোট করছি। এখন আমরা আমাদের একটা চোখ বন্ধ করে যদি দেখি ওই পয়েন্টটাকে, তাহলে দেখবো যেন ওই পয়েন্টটা কিছুটা পাশের দিকে সরে গেছে। এই এররটাই অ্যাকচুয়ালি লম্বন ভুল বা প্যারালাক্স এরর। এটা যে কেউ করে দেখতে পারে। তো আর এরকমের ত্রুটি যেটা বলেছিলাম অবিন্যস্ত ত্রুটি বা র্যান্ডম এরর। এখন র্যান্ডম এরর হচ্ছে একটা যথেচ্ছ ত্রুটি। এই ত্রুটি জানা অজানা উভয় কারণেই হতে পারে, অর্থাৎ আমরা এই এররের সোর্স জানতেও পারি বা নাও জানতে পারি। কিন্তু মেন যে ব্যাপার সেটা হচ্ছে এটাই যে এই ত্রুটির সোর্স যদি অজানা হয় তাহলে তো সেটা এড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি এই ত্রুটির সোর্স আমাদের জানাও থাকে তাহলেও এই ত্রুটি এড়ানো খুব মুশকিল। প্রকৃতপক্ষে বলা যেতে পারে যে এই ত্রুটিটা এড়ানো প্রায় যায় না। কিন্তু অন্যদিকে যেটা সিস্টেমেটিক এরর বা পদ্ধতিগত ত্রুটি ছিল সেই এররগুলো এড়ানো যায় বা সেই ত্রুটিগুলো আমরা এড়িয়ে চলতে পারি। অন্যদিকে র্যান্ডম এররের মেন পার্থক্য হচ্ছে পদ্ধতিগত ত্রুটি থেকে, যে এই ত্রুটিগুলো এড়ানো যায় না। সো আমরা এই ত্রুটি নিয়ে বেশি আলোচনা করতে চাইছি না, তার কারণ এই ত্রুটিগুলো যেহেতু এড়ানো যায় না তাই এগুলো আমাদের নিয়েই চলতে হবে। তো আমরা ত্রুটিবিহীন ভাবে তো কোনো কাজ করতে পারি না, বাট কমাতে পারি কিভাবে না, আমরা একটাই পার্ট অনেকবার নেব, নিয়ে সেই পার্টগুলোর গড় মান বার করব। গড় মান বার করলে কি হবে না, ত্রুটির মানটা একটু হলেও কমবে। এটা হচ্ছে আমাদের মেন ফান্ডা। গণনা কিভাবে করতে হয়, এই ত্রুটির গণনা কিভাবে করতে হবে এটা আমাদের জানা দরকার। তার কারণ কখনো কখনো আমরা ত্রুটি এড়িয়ে চলতে পারি না, ঠিক কথা, কিন্তু ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো তাদের কাস্টমারদের কাছে এই ত্রুটিগুলো বলে দিতে পারে যে এই মেজারমেন্টে এতটা ত্রুটি রয়েছে, যাতে করে তাদের কাস্টমাররা ওই রিডিংগুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকে। তার কারণ যদি ম্যানুফ্যাকচারের
থেকে পাওয়া যন্ত্রপাতিগুলো সম্বন্ধে একটা কমপ্লিট তথ্য কাস্টমারের কাছে না থাকে, তাহলে তারা তাদের যন্ত্রপাতিগুলো দিয়ে যে সমস্ত মেজারমেন্টগুলো করবে সেই সমস্ত মেজারমেন্টগুলো ইনকমপ্লিট থেকে যাবে। আমরা এরর এড়িয়ে চলতে না পারলেও এররগুলো জেনে রাখা ভালো যে কতটা কি এরর রয়েছে। ঠিক যেমন করে এরর এড়িয়ে চলাটা ইম্পর্টেন্ট, ঠিক তেমন করেই এরর সম্বন্ধে জানাটাও দরকার যে কতটা এরর রয়েছে কোন একটা ইনস্ট্রুমেন্টে, যাতে আমরা আমাদের ফাইনাল কনক্লুশনটা ঠিকঠাকভাবে করতে পারি। তো মনে করা যাক যে আমরা কোনো একটা স্কেলের দৈর্ঘ্য মাপছি, সাপোজ আমাদের কাছে এই যে ডাস্টারটা রয়েছে, এই ডাস্টারটার আমাদের দৈর্ঘ্য মাপতে হবে। অবভিয়াসলি আমরা একটা স্কেল নিয়ে ডাস্টারটার দৈর্ঘ্য মাপবো। এবার দেখা যাবে যে আমরা যদি ডাস্টারটার দৈর্ঘ্য একাধিকবার মাপি, তাহলে কিন্তু প্রত্যেকবার এই ডাস্টারটার দৈর্ঘ্যের মান একই আসবে না। তার কারণ ওই যে প্যারালাক্স এররের কথা বললাম, তো কখনো কখনো ডাস্টারের দৈর্ঘ্যটা মাপতে গিয়ে প্যারালাক্স এরর হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই ডাস্টারের যে দৈর্ঘ্যটা সেটা বিভিন্নবার মাপতে গিয়ে বিভিন্ন রেজাল্ট এসছে। তো আমরা কি করব না, এই একাধিকবার মেপে যে সমস্ত পার্টগুলো পেয়েছি সেই সমস্ত পার্টগুলোর একটা গড় মান নেব। সেই গড় মানটা কিভাবে নেব? তো মনে করা যাক যে এই ডাস্টারের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের একটা রিডিং বা একটা পার্ট। তো ধরে যাক আমরা n বার এই ডাস্টারটার মেজারমেন্ট করেছি, দৈর্ঘ্যের মেজারমেন্ট n বার কোনো রাশির পরিমাপ করেছি এবং প্রাপ্ত পাঠগুলি হলো যথাক্রমে x1, x2, x3 আপ টু xn। উদাহরণস্বরূপ বলতে পারি, ধরা যাক যে আমরা এই ডাস্টারটার দৈর্ঘ্য 5 বার মেপেছি। তো প্রথমবার ডাস্টারটা যখন দৈর্ঘ্য মেপেছিলাম তখন আমাদের হয়তো পার্ট দিয়েছিল সাপোজ 8.5 সেন্টিমিটার, তারপরে হয়তো পার্ট দিল 8.6 সেন্টিমিটার, পরে হয়তো পার্ট দিল 8.3 সেন্টিমিটার, তারপরে 4 নম্বর বারে পার্ট দিল হয়তো 8.7 সেন্টিমিটার, আবার 5 নম্বর বারে পার্ট দিল হয়তো 8.5 সেন্টিমিটার। এই যে 5 বার যে আমরা পর্যবেক্ষণ করলাম বা 5 বার যে আমরা পরিমাপ করলাম, তার জন্য যে সমস্ত পার্টগুলো দিল বা যে সমস্ত পার্টগুলো আমরা পেলাম ওই যন্ত্র থেকে, সেই সমস্ত পার্টগুলোকে আমাদের নোট করতে হবে। সেগুলো এখানে আমরা বলেছি x1, x2, x3 আপ টু xn পর্যন্ত, যেহেতু আমরা এখানে n বার পর্যবেক্ষণ করেছি বা পরিমাপ করেছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন অন্তিম যে পার্টটা হবে, যেটা অ্যাকচুয়াল পার্ট হিসেবে আমরা চালাবো বা একটা ম্যানুফ্যাকচারার তার কাস্টমারকে যে অ্যাকচুয়াল পার্টটা দেবে, সেটা হচ্ছে এই সমস্ত পার্টগুলোর গড় মান নেওয়া। তাহলে এই সমস্ত পার্টগুলোর গড় মান কি হবে না, আমরা এই ডাস্টারটার দৈর্ঘ্য যতবার মেপেছিলাম প্রত্যেকবার যে পার্টগুলো পেয়েছিলাম সেই পার্টগুলোর গড় মান করা, অর্থাৎ পার্টগুলোকে যোগ করে যতবার পরীক্ষা করেছি সেই বার সংখ্যা দিয়ে ভাগ করা। তো সেটাকে আমরা বলছি x বার, বার মিন্স অ্যাভারেজ। তো সেটা কি হবে না, আমরা n বার পার্ট নিয়েছি, তাই n দিয়ে ভাগ করবো, এটা হচ্ছে আমাদের গড় মান। তাহলে এইটা হচ্ছে আমাদের কোনো একটা পরিমাপের গড় মান। গড় মানটা আমরা কেন নিলাম, যেহেতু আমরা প্রত্যেকবার পার্ট নিয়ে আলাদা আলাদা রেজাল্ট পেতে পারি, সেই জন্য আমরা একটা গড় মান নিচ্ছি, যে মানটা আমরা ইন জেনারেল ব্যবহার করতে পারি। সো একটা উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে ধরে যাক আমরা একটা রডের দৈর্ঘ্য মাপলাম 3 বার। তো 3 বার মাপার জন্য পার্ট এসছে যথাক্রমে 10.2 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আর 9.8 সেন্টিমিটার। ওই যে বললাম 3 বার বা একাধিকবার মাপলে প্রত্যেকবার রেজাল্ট আলাদা আলাদা আসতে পারে, তো এখানে রেজাল্ট ধরে যাক আলাদা এসছে। তো এক্ষেত্রে গড় মানটা বা দৈর্ঘ্যটা হবে কি হবে না, 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, সেটা 10 সেন্টিমিটার। এখন একটা কথা বলে রাখা উচিত যে প্রত্যেকবার যে পার্ট আলাদা আসতেই হবে তার কোনো মানে নেই। হতে পারে যে
একাধিকবার একই পার্ট এসছে। এখানে আমি দেখেছি যে 3টে পার্টই আলাদা, এরকম কোনো জরুরি নেই। যদি আমরা স্কেল দিয়ে মাপি হয়তো দেখা গেল যে একটাই পার্ট একাধিকবার এসছে, এটা হতেই পারে সেটা। কিন্তু আলটিমেটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবকটা পার্টকে যোগ করে ভাগ করতে হবে, গড় করতে হবে। এটা হচ্ছে আমাদের মেন কর্তব্য, ফার্স্ট কাজ এটা। এবার আমরা দেখব যে এই ত্রুটি কি করে বার করতে হয়। তাহলে আমরা প্রথমে যেটা ধরেছিলাম যে n বার পার্ট নিচ্ছি, তো n বারের পার্ট হচ্ছে যথাক্রমে x1, x2, x3 এরকম করতে করতে আপ টু xn পর্যন্ত পার্ট পেয়েছি। তো আমরা ফার্স্ট বার করব প্রত্যেকটা পার্টে কি পরিমাণ এরর রয়েছে। তো আমাদের গড় মান কি পেয়েছি আমরা, x বার, এটা হচ্ছে গড় পার্ট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে পার্টগুলো আছে এদের ফার্স্ট এরর বার করব। কিভাবে না, ফার্স্ট x1 এর পার্টে এরর হচ্ছে x1 মাইনাস x বার। x2 এর পার্টে এরর হচ্ছে x2 মাইনাস x বার। এরকম করতে করতে xn পার্টে এরর হচ্ছে xn মাইনাস x বার। তাহলে এই হচ্ছে আমাদের প্রত্যেকটা পরিমাপের ত্রুটি। তাহলে এগুলো হলো সবকটার ইন্ডিভিজুয়াল পার্টের ত্রুটি। আমাদের যদি গড় ত্রুটি বার করতে হয় তাহলে একই আবার কি করতে হবে না, প্রত্যেকটা ত্রুটির গড় মান বার করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ত্রুটি যোগ করে যতগুলো পার্ট পেয়েছিলাম সেই পার্ট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে n দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমরা n বার পার্ট নিয়েছি বা পরিমাপ করেছি। তাহলে এই ক্ষেত্রে গড় ত্রুটি আমরা কি করে বার করবো না, প্রত্যেকটা ত্রুটি যোগ করব, যোগ করে n দিয়ে ভাগ করব বা যতবার পরিমাপ করি সেটা দিয়ে ভাগ করব। তাহলে গড় ত্রুটি কি হবে, গড় ত্রুটি হবে x1 মাইনাস x বার, x2 মাইনাস x বার আপ টু xn মাইনাস x বার বাই n। তাহলে এই হচ্ছে আমাদের গড় ত্রুটি। এখন গড় ত্রুটি আমরা বার করলাম ঠিক কথা, কিন্তু ইন জেনারেল আমরা গড় পরম ত্রুটি বার করার চেষ্টা করি বা অ্যাবসলিউট এরর বার করার চেষ্টা করি। এই অ্যাবসলিউট এররটা কি জিনিস সেটা বলার আগে আমরা একটা উদাহরণ নিই যে এই অ্যাবসলিউট এরর কি জিনিস এবং কেন দরকার এটা। তো আগে আশা করছি সবাই বুঝতে পেরেছে যে গড় ত্রুটি কিভাবে বার করতে হয়। এবার আমি আসছি যে গড় পরম ত্রুটি কি করে বার করব। এটা হচ্ছে গড় শুধু ত্রুটি, গড় পরম ত্রুটি আমরা আসবো এবার। তো আমরা এই গড় ত্রুটির কি সমস্যা সেটা এখন দেখানোর চেষ্টা করছি। তো মনে করা যাক যে আমরা একটা রডের দৈর্ঘ্য পরিমাপ বিশ্লেষণ করছি। ধরে যাক দুটো ছাত্র, একজন এ আর একজন হচ্ছে বি। এ একটা ছাত্র পরিমাপ করছে, রডের দৈর্ঘ্য পরিমাপ করছে, বি আর একটা ছাত্র সেও রডের পরিমাপ দৈর্ঘ্য করছে, রডের পরিমাপ করেছে। আমরা দেখব যে এ আর বি এর মধ্যে কার পরিমাপটা বেশি সঠিক। অবভিয়াসলি আমি বলেছি যে পরিমাপের ত্রুটি থাকবেই, আমরা বলতে চাইছি যে কার পরিমাপটা ঠিকঠাক হয়েছে বা ভালো হয়েছে, আমরা মূল্যায়ন করতে চাইছি এ আর বি এর মধ্যে। তো যে ছেলেটা এ, সে ধরে যাক ওই পার্টগুলো নিয়েছে যথাক্রমে, রডের দৈর্ঘ্য প্রথমবার পার্ট নিয়েছে 9.5 সেন্টিমিটার, দ্বিতীয়বার পার্ট নিয়েছে 10 সেন্টিমিটার, তৃতীয়বার পার্ট নিয়েছে 10.5 সেন্টিমিটার। অর্থাৎ এই এ নামক ছেলেটি রডটা 3 বার মেপে এই সমস্ত পার্টগুলো পেয়েছে, যেখানে বি নামক ছেলেটি এই 3 বার পরিমাপ করে এই সমস্ত পার্টগুলো পেয়েছে 9.9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10.1 সেন্টিমিটার। আমরা দেখতে চাইছি যে কোন অবজারভার ভালো পার্ট নিয়েছে বা ভালো করে প্র্যাকটিক্যালটা করতে পেরেছে। সো আমরা তাদের কি বার করতে চাইছি, তাহলে ত্রুটি বার করতে চাইছি। অবভিয়াসলি যার ত্রুটি কম সে ভালো পরিমাপক, যে যার ত্রুটি বেশি সে অত ভালো পরিমাপ করতে পারেনি।
তাহলে আমাদের কাজ এখন তাদের ত্রুটিগুলো বার করা। তো তাহলে আগে আমাদের ত্রুটি বার করতে গেলে কি করতে হবে না, গড় মান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট বাদ দিতে হবে। তো গড় মান কি হবে না, 3টে x1 x2 x3 যোগ করে 3 দিয়ে ভাগ, তো 3টে যোগ করে 3 দিয়ে ভাগ করলে 10 সেন্টিমিটার হবে। এখন 3 যোগ করে 3 দিয়ে ভাগ করলে 10 সেন্টিমিটার হবে। অর্থাৎ অবজারভার এ এবং অবজারভার বি দুজনে কিন্তু একই রিডিং দিচ্ছে। অবজারভার এও বলছে যে রডটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অবজারভার বিও বলছে যে রডটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এখনো পর্যন্ত আমরা এই দুজন অবজারভারের মধ্যে কে ভালো কে খারাপ বাঁচতে পারিনি। কেন না, দুজনেই সেম রেজাল্ট দিচ্ছে। এও বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য রডটা, অবজারভার বিও বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য রডটা। তাহলে দেখা যাক এখন আমরা ত্রুটি বার করি। ত্রুটি কি হবে না, ত্রুটি হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট থেকে। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটাই যে এখন আমরা গড় বার করলাম, দুজনে দেখলাম গড় সমান ত্রুটি বার করবো। ত্রুটি দেখতে পাচ্ছি xn মাইনাস x বার, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট থেকে গড় পার্টটা বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ত্রুটি, মানে প্রত্যেকটা পার্টের কোরেসপন্ডিং ইন্ডিভিজুয়াল ত্রুটি। তাহলে এখানে x1 পার্টটার কোরেসপন্ডিং ইন্ডিভিজুয়াল ত্রুটি কত হবে না, 9.5 থেকে অর্থাৎ x1 থেকে x বার বাদ দিতে হবে। অর্থাৎ x1 থেকে মানে 9.5 থেকে x বার মানে 10 বাদ দিতে হবে। এখন 9.5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার বাদ দিলে মাইনাস 0.5 সেন্টিমিটার হবে, যেহেতু আমরা কম থেকে বেশি বাদ দিচ্ছি। একইভাবে আমরা যদি x2 এর কোরেসপন্ডিং ইন্ডিভিজুয়াল ত্রুটি বার করি, অর্থাৎ x2 মাইনাস x বার যদি করি, তাহলে 10 থেকে 10 সেন্টিমিটার বাদ দিলে হবে 0 সেন্টিমিটার। একইভাবে আমরা যদি x3 এর কোরেসপন্ডিং ত্রুটি বার করি, তাহলে 10.5 সেন্টিমিটার থেকে অর্থাৎ x3 থেকে 10 সেন্টিমিটার অর্থাৎ x বার বাদ দিতে হবে। তাহলে 10.5 থেকে 10 সেন্টিমিটার বাদ দিলে হবে 0.5 পজিটিভ সেন্টিমিটার। তো এদের গড় ত্রুটি বার করলে কি হবে না, এই মাইনাস 0.5, 0.0 আর প্লাস 0.5 এই তিনটের গড় ভ্যালু বার করতে হবে। অর্থাৎ তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। তো করলে প্লাস মাইনাসে কেটে যাবে, 0 পাওয়া যাবে গড় ত্রুটি। একইভাবে আমরা যদি এখন বি এর ত্রুটি বার করি তাহলে কি হবে, বি এর গড় ত্রুটি না, বি এর পার্টটার গড় আমরা পেয়েছি 10 সেন্টিমিটার এবং ত্রুটি একইভাবে আমরা পাচ্ছি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট থেকে x বার অর্থাৎ গড় পার্টটা আমাদের বাদ দিতে হবে। এখন x1 থেকে x বার বাদ দিলে আমরা প্রথমটার কোরেসপন্ডিং ইন্ডিভিজুয়াল ত্রুটি পাবো বা এরর পাবো, সেকেন্ডটার ইন্ডিভিজুয়াল এরর পাবো x2 থেকে x বার বাদ দিয়ে, এবং থার্ডটার ক্ষেত্রে x3 থেকে x বার বাদ দিতে হবে। 9.9 থেকে 10 বাদ দিলে মাইনাস 0.1, 10 থেকে 10 বাদ দিলে 0.0, 10.1 থেকে 10 বাদ দিলে প্লাস 0.1। খেয়াল রাখতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই xn থেকে অর্থাৎ এই পার্টগুলো থেকে গড় পার্টটা বাদ দিয়েছি, বা এখানেও আমরা এই সমস্ত পার্টগুলো থেকে গড় পার্টটা বাদ দিয়েছি। কখনো কিন্তু আমরা গড় পার্ট থেকে এই পার্টগুলো বাদ দিয়েছি এমন করিনি। আমরা যা করব সেটা সবসময় একই রকম করব, অর্থাৎ সবসময় এই পার্টগুলো থেকে এই পার্টগুলোই বাদ দেব। এখন যদি আমরা x বার থেকে xn বাদ দিতাম তাহলে সবার ক্ষেত্রেই তাই করতাম, অর্থাৎ সবার ক্ষেত্রেই আমরা গড় পার্ট থেকে এই পার্টগুলো বাদ দিতাম। অর্থাৎ আমরা এখানে যা করতে যাচ্ছি সেটা সবার জন্যই সেম, অর্থাৎ সবার ক্ষেত্রেই আমরা এই পার্টগুলো থেকে এই x বারগুলো বাদ দিচ্ছি, তার সাইন যাই হোক না কেন। এখন এখানে আমরা যে পার্টগুলো ত্রুটিগুলো পেলাম ইন্ডিভিজুয়াল, সেগুলো হচ্ছে মাইনাস 0.1, 0.0 প্লাস 0.1 সেন্টিমিটার। এখন এদের গড় ত্রুটি বার করলে আমরা কি পাচ্ছি, 0। তাহলে এখনো কিন্তু আমরা দুজনের মধ্যে কোন রকম কনক্লুশন টানতে পারলাম না কে ভালো অবজারভার কে খারাপ। তার কারণ অবজারভার এরও গড় ত্রুটি 0, অবজারভার বি এরও গড় ত্রুটি 0। তাহলে আমরা গড় ত্রুটি বার করেও কিন্তু অবজারভার এ এবং অবজারভার বি এর মধ্যে কোন রকম কনক্লুশন করতে পারলাম না যে কে ভালো অবজারভার কে খারাপ অবজারভার। সেই জন্যই গড় ত্রুটি আমরা সাধারণত ব্যবহার করি না। আমরা কি করি, আমরা ব্যবহার করি গড় পরম ত্রুটি। এখন পরমের ইংরেজি অ্যাবসলিউট, এর মানে হচ্ছে জাস্ট কোনো একটা রাশির মানের চিহ্নটা বাদ দিয়ে শুধুমাত্র সংখ্যাটাকে নেওয়া। অর্থাৎ পরম মানে কখনো কিছু নেগেটিভ হয় না। যেমন একটা উদাহরণ সমেত আমরা বলতে পারি পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা কখনো নেগেটিভ হয় না। অর্থাৎ পরম বা অ্যাবসলিউট কোনো জিনিস মানে হচ্ছে সেগুলো সবসময় পজিটিভ,
বা তাদের মানগুলোর পজিটিভ হবে সবসময়, সাংখ্য মানগুলো। তাহলে আমরা যদি গড় ত্রুটির বদলে পরম ত্রুটি বার করতাম তাহলে কি হতো? পরম ত্রুটি বার করলে হতো, তো পরম ত্রুটি মানে হচ্ছে যা ত্রুটি আমরা বার করেছিলাম সেই সেম ত্রুটি থাকবে, শুধুমাত্র সাইনগুলো বাদ দিয়ে আমরা জাস্ট ম্যাগনিটিউডগুলোকে নেব। অর্থাৎ আমাদের যেখানে এখানে নেগেটিভ ভ্যালু পেয়েছিলাম সেখানে নেগেটিভ ভ্যালুগুলো, নেগেটিভ চিহ্নগুলোকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ শুধু মানটাকে নেব, অর্থাৎ পজিটিভ মানটাকে নেব, মডিউলাস। তো তাহলে nতম পার্টের পরম ত্রুটি হবে মডিউলাস অফ xn মাইনাস এক্স বার। এই মড অফ এক্স এন মাইনাস এক্স বার এর মানে হচ্ছে, এই চিহ্নটার মানে হচ্ছে জাস্ট শুধু সাংখ্য মানটাকে নেওয়া, চিহ্নটাকে বাদ দিয়ে দিয়ে। অর্থাৎ মনে করা যাক যে -5 এর মড, -5 এর মড মানে হচ্ছে এই মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে শুধুমাত্র সংখ্যাটাকে নেব, অর্থাৎ +5। অর্থাৎ মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে দেবো আমরা, প্লাস থাকলে প্লাস থাকবে, কিন্তু মাইনাস থাকলে সেটাকে মাইনাসটা বাদ দিয়ে প্লাস করে নেব, অর্থাৎ জাস্ট ম্যাগনিটিউডটাকে নেওয়া। ম্যাগনিটিউড মানে শুধু জাস্ট এই সংখ্যাটা বলতে পারি 5 কিংবা আমরা বলতে পারি +5। তাহলে আমরা কি করব, একই রকম প্রেসক্রিপশনে আমরা এখানেও এই ত্রুটির বদলে পরম ত্রুটি বার করব। তাহলে পরম ত্রুটি মানে হচ্ছে জাস্ট এখন এই xn মাইনাস এক্স বারের মডগুলো নেওয়া। এখন -0.5 সেন্টিমিটারের যদি আমরা মড নিই তাহলে জাস্ট ওই মাইনাস চিহ্নটা উঠে যাবে, যেমনটা ওখানে বলেছিলাম মাইনাস চিহ্নটা উঠে যাবে, তাহলে মাইনাস চিহ্নটা থাকবে না। আর বাকিগুলো সব পজিটিভ চিহ্ন ছিল বা পজিটিভ ছিল, এদের মড নিলে সেই থেকে যাবে, একই থাকবে। একইভাবে এর ত্রুটিগুলোকে চেঞ্জ করলে কি হবে, পরম ত্রুটি যদি বার করি তাহলে কি হবে, জাস্ট এই মাইনাস চিহ্নটা উঠে যাবে, যেমন বললাম যে নেগেটিভ চিহ্ন উঠে যায় মড বার করলে, আর এগুলো যা পজিটিভ ছিল পজিটিভ থাকবে। এখন আমরা গড় পরম ত্রুটি যদি বার করি তাহলে কি হবে, জাস্ট এই মাইনাস চিহ্নটা থাকবে না, তাহলে 0.5 আর 0.5 যোগ করলে 1, তাহলে 1/3, দ্যাট মিনস 1/3। এখানে যদি আমরা গড় ত্রুটি বার করি, গড় পরম ত্রুটি বার করি, তাহলে কি হবে না, জাস্ট এই মাইনাস চিহ্নটা উঠে যাবে, তাহলে 0.1 আর 0.1 যোগ করলে হবে 0.2/3। এখন অবভিয়াসলি এদের দুজনের লবটা সমান 3, এরও 3, বাট হরটা, এর হর 1, এর হর 0.2। যেহেতু একটা বড় 0.2 থেকে, তাহলে অবভিয়াসলি অবজারভার যে এ ছিল সেই এর গড় পরম ত্রুটি বেশি, অবজারভার বি এর গড় পরম ত্রুটি কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমনটা ছিল, এর পার্টগুলো ছিল 9.5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10.5 সেন্টিমিটার, এবং বি এর ছিল এই পার্টগুলো। তো আমরা প্রথমে এটা দেখেই বুঝতে পারছিলাম যে এর থেকে বি ভালো পরিমাপক। কেন না, তার কারণ বি এর যে পার্টগুলো সেগুলো প্রায় 10-এর কাছাকাছি ছিল, অর্থাৎ গড় মানের কাছাকাছি ছিল, অর্থাৎ এদের ফ্লাকচুয়েশনটা অনেক কম ছিল বা ডেভিয়েশনটা অনেক কম ছিল। যেখানে এর কিন্তু ফ্লাকচুয়েশনটা চোখে পড়ার মতন, অর্থাৎ অনেকটা বেশি ফ্লাকচুয়েশন। তার মানে এর পার্টটা খুব একটা সুন্দর নয়, কিন্তু বি এর পার্টটা খুব সুন্দর ছিল, অর্থাৎ ওয়েল মেনটেন্ড পাথ। তো আমরা একইভাবে এর পরিমাপের গড় ত্রুটি যেটা বার করেছি সেটা হচ্ছে, গড় পরম ত্রুটি যেটা বার করেছি সেটা হচ্ছে 1/3, আর বি এর গড় পরম ত্রুটি হচ্ছে 0.2/3। আমরা দেখতেই পাচ্ছি যে এর থেকে বি এর গড় ত্রুটির মানটা কম, অতএব আমরা এখন বলতে পারি যেহেতু বি এর গড় পরম ত্রুটির মানটা কম, তাহলে বি ভালো অবজারভার বা বি ভালো পরিমাপ করতে পেরেছে। অর্থাৎ আমরা আমাদের কনক্লুশনটা কি হবে না, আমরা কিন্তু যখন শুধু গড় ত্রুটি বার করেছিলাম তখন দেখেছিলাম যে এ আর বি দুজনেরই গড় ত্রুটি 0, কিন্তু আমরা যখন গড় পরম ত্রুটি বার করলাম তখন দেখলাম যে এর থেকে বি এর গড় পরম ত্রুটিটা কম। অর্থাৎ গড় ত্রুটি দিয়ে আমরা এ আর বি এর মধ্যে কোনো রকম মূল্যায়ন করতে পারছিলাম না কে ভালো পরিমাপক কে খারাপ। কিন্তু যখনই আমরা গড় পরম ত্রুটি দিয়ে
মূল্যায়ন করার চেষ্টা করছি তখন দেখতে পাচ্ছি যে বি এ অপেক্ষা ভালো পরিমাপ করেছে। এই হচ্ছে আমাদের গড় পরম ত্রুটির বা পরম ত্রুটির বিশেষত্ব বা প্রয়োজনীয়তা। যাক, এখানে আমাদের আজকে ক্লাস শেষ হলো। এর পরের ক্লাসে আমরা দেখব যে একাধিক রাশিগুলো যদি নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিমাপে আনুপাতিক ত্রুটি কি করে বার করতে পারি। তো একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মনে করা যাক যে ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তো আমরা সেখানে দেখব যে ভর পরিমাপে কিছু ত্রুটি থাকলে বা দৈর্ঘ্য পরিমাপে কিছু ত্রুটি থাকলে ঘনত্ব পরিমাপের ত্রুটি কতটা আসতে পারে। তো এই বিষয়ে আরো বিশদ বিবরণ আমরা পরের ক্লাসে করব।